শোনো নিহান, তোমার সাথে আমার সম্পর্ক রাখাটা সম্ভব নয়, কারণ তুমি একটা বেকার ছেলে। আর তোমার সাথে আমার সম্পর্কটা আমার পরিবার কোনোদিনও মেনে নিবে না। প্লিজ এরকম করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কিভাবে হবে? তুমি তো বলেছিলে কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। তুমি তো বলেছিলে তুমি সব সময় আমার পাশে থাকবে। তাহলে আজকে কেন এরকম কথা বলতেছ? দেখো নিহান, তখন আমি ছোট ছিলাম, এত কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কিচ্ছু হয় না। তোমার ক্যারিয়ার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। ভালো ক্যারিয়ার গঠন করো, এমনিতেই দেখবে আমার থেকে ভালো মেয়েরা তোমার পেছনে ঘুরবে। কিন্তু তুমি ক্যারিয়ার নিয়ে চিন্তা না করে আমার পেছনে পড়ে আছো, এতে করে পরে বিয়ে করে আমরা খাবো কি? বাহ, তুমি আজকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছ। তুমি তো বলেছিলে যদি পড়াশোনা করার পর আমি কোনো চাকরি নাও পাই তাহলে আমি যেন রিক্সা চালাই, তাহলে তুমি এতেই সুখে থাকবে। আজ কেন অন্যরকম কথা বলতেছ? তোমার কথার মধ্যেই তো বুঝতে পারছি তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছ। সে আমার থেকে ভালো চাকরি করে, তাই না? যদি তুই এরকম মনে করিস তাহলে তুই ঠিকই ভেবেছিস, কারণ আমার এখন টাকার প্রয়োজন। টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো কিছুই হয় না, সব কিছু টাকার উপর নির্ভরশীল। তাই তোকে আগে টাকা ইনকাম করে দেখাতে হবে। তোর পরিবার যে আছে তুই ইঞ্জিনিয়ার হবি, এভাবে পড়াশোনা করলে কি তুই কোনোদিন ইঞ্জিনিয়ার হতে পারবি? আর তুই জানিস আমি যাকে ভালোবাসি সে কি করে? সে আমেরিকা থাকে, কয়েকদিন পর আসবে, এসে আমাকে বিয়ে করবে। কথাটা শোনার পর আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যাকে এতটা ভালোবাসলাম সে আমার সাথে এরকম করতে পারলো। আমাকে এখন যে করেই হোক ইঞ্জিনিয়ার হয়ে দেখাতেই হবে। আমার পরিবার আমার দিকে তাকিয়ে আছে, আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমি এতদিন মিথ্যা ভালোবাসার পেছনে পড়েছিলাম। তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু সে এরকম একটা কাজ করলো যেটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, আজকে তুমি সামান্য টাকার কারণে আমাকে ছেড়ে চলে গেলে। আমি তোমাকে এতটা ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে মূল্যায়ন করলে না। একদিন তোমাকে আফসোস করতে হবে। হয়তো তুমি অন্যের কাছে গিয়ে ভালো টাকা পেয়ে যাবে, সে তোমাকে অনেক আরাম আয়েশে রাখবে, কিন্তু তোমাকে সুখে রাখতে পারবে না। কারণ সুখে থাকার জন্য মনের শান্তির প্রয়োজন, আর মনের শান্তি টাকা দিয়ে কখনো হয় না। টাকা দিয়ে শুধুমাত্র শারীরিক শান্তিটাই পাওয়া যায়, মানসিক শান্তি পাওয়া যায় না। শুধু ভালো রুমে থাকলে, ভালো খাবার খেলে শরীর আরামে থাকবে, কিন্তু মনের ভিতর শান্তি পেতে হলে ভালোবাসার মানুষটার পাশে থাকতে হয়। তুমি আমাকে যে আঘাত দিয়েছ সেই আঘাত তুমি প্রতি মুহূর্তে ফিরে পাবে। আরে যা, তোর মতো কত ছেলেকে দেখলাম, আগে নিজে কিছু একটা করে দেখা। এখনো তো বাবার হোটেলে বসে খাস, কোনো কিছু করতে পারিস না, আবার বড় বড় কথা বলিস। এই কথা শোনার পর আমি কান্না করতে করতে সেখান থেকে চলে আসলাম। এখন যে করেই হোক আমাকে কিছু একটা করে দেখাতে হবে। সে আমাকে এতটা অবহেলা করলো, আমি কিছু করতে পারবো না নাকি? হ্যাঁ, আমাকে কিছু একটা করে দেখাতেই হবে, যাতে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি আমিও পারি। সেই জন্য আমি পড়াশোনা করতে শুরু করলাম। আমি সবসময় পড়াশোনায় ভালো, কিন্তু এতদিন তার পেছনে ঘুরতে ঘুরতে পড়াশোনাটা ঠিকমতো করতে পারেনি। এখন থেকে আমাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমি ভয়ঙ্করভাবে পরিশ্রম করতে শুরু করলাম, যেটা দেখে আমার পরিবারের সবাই অবাক হয়ে গেল। আমি তখন পড়াশোনা পাগলের মতো করছিলাম এবং শেষ পর্যন্ত নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করলাম, যতদিন না ইঞ্জিনিয়ার হতে পারছি ততদিন পর্যন্ত তার সামনেই যাব না। সময় সময়ের মতো কেটে গিয়েছে, তবে মাঝখানে একটা জিনিস জানতে পেরেছি, সে আমার সাথে মিথ্যা কথা বলেছে। তার আমেরিকা থেকে আসা কোনো বয়ফ্রেন্ড নেই, সে অন্য কোনো কারণে আমাকে কথাটা বলেছে এবং আজ আমি ইঞ্জিনিয়ার হতে পেরেছি। আমি তখন আমার মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম, আম্মু, আজকে তো আমি ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছি, তোমার ভাইয়ের কোনো আপত্তি থাকার কথা নয়, আমি তোমাকেই বিয়ে করব। আম্মু কোনো কথা বললেন না তার ভাইয়ের সাথে, অর্থাৎ মামার সাথে কথা বলল।
কথা বলার পর আমাদের বিয়ের ব্যবস্থা করলো। আমি শুধু বিয়ের দিনের অপেক্ষা করতেছি, কারণ তাকে আমি বিয়ে করে উচিত শিক্ষা দিতে চাই। তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যাকে সে অবহেলা করেছিল সেই কিছু একটা করতে পেরেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে তার সাথে আমার কোনো দেখা হয়নি। সে আমাদের বাসায় আসলে আমি বাসা থেকে চলে যেতাম আর তার সাথে দেখা না করার জন্য। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। আমি বাসর ঘরে প্রবেশ করলাম। আজকে তাকে ভীষণ সুন্দর লাগতেছে, কিন্তু আমি মদ খেয়ে রুমের মধ্যে গেলাম, কারণ আমি এখন থেকে তাকে ভয়ঙ্করভাবে কষ্ট দিব। যতটা কষ্ট আমি পেয়েছি এই দীর্ঘ সময়ে, সেই কষ্টগুলো তাকেও পেতে হবে। আমি তাকে মেনে নেব না। যখনই রুমের মধ্যে প্রবেশ করলাম তখন সে আমার দিকে এগিয়ে আসলো। আমি তখন সরে যেতে নিব, তখন সে পিছন থেকে আমাকে ডাক দিল, নিহান শোনো। তোর সাহস কি করে হলো আমার শরীরে স্পর্শ করার? নিহান কি বলছো? আমি তোমার বিয়ে করা স্ত্রী। আমি কি তোমাকে পায়ে ধরে একটু সালাম করতে পারি না? এটা তো বাসর ঘরের নিয়ম, স্ত্রী স্বামীকে পায়ে ধরে সালাম করবে। ওইসব ন্যাকামো আমার সাথে অন্তত করতে আসবি না, কারণ যেখানে সম্পর্ক ঝুলিয়ে আছে ধ্বংসের দ্বার প্রান্তে, সেখানে এসবের নিয়ম নীতি অনুসরণ শুধু ব্যর্থ চেষ্টা। এখনো আমার উপর রেগে আছো তাই না নিহান? রাগ? তাও আবার আমি? রাস্তার কুকুর কোনোদিন কি কারোর উপর অধিকার খাটাতে পারে? সে তো মানুষের ফেলে দেওয়া জিনিসেই নিজের আনন্দ খুঁজে নেয়। আমি ভুল করেছি নিহান, যদিও এটা তোমার ভালোর জন্যই, তবুও ভুল তো ভুলই, প্লিজ মাফ করে দাও। বলে আমি নিহানের পা ধরে সালাম করতে যাব, নিহান আবারও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, এই মেয়ে, তুই বুঝিস না কি বলছি? এটা তো নিয়ম নিহান, তুমি আমাকে না হয় নাই বা মানলে। তাই না? তাহলে তো এটাও নিয়ম যে স্বামী তার শারীরিক চাহিদা পূরণ করবে বাসর রাতে। তাহলে আমি এখন তোর উপর ঝাঁপিয়ে পড়ি? বলি নিহান আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাকে কোনো বাধা দিতে পারলাম না, কারণ এখন সে আমার স্বামী, তার আমার উপর সম্পূর্ণ অধিকার আছে। আমি আর তাকে বাধা দিলাম না। সে আমার সাথে রাস্তায় টাকা দিয়ে কিনে আনা মেয়েদের মতো ব্যবহার করছিল। আমি বুঝতে পারছি নিহান হুঁশে নেই, সে ড্রিঙ্কস করেছে। আমি তার মুখ থেকে বাজে গন্ধ পাচ্ছি, কিন্তু সে আমাকে একের পর এক চুমু দিয়ে যাচ্ছে, আমার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করছে। আমি শিহরিত হয়ে উঠছি। আমাকে ছেড়ে দিয়ে নিহান অপর পাশে পড়ে গেল। আমি তখন তাকে টেনে তুললাম, অবশ্য দোষটা আমারই। আমি নিহানকে অনেক অবহেলা করেছি, অনেক অপমান করেছি, এরপরেও সে আমাকে বিয়ে করেছে, এটাই অনেক। নিহান আমার একমাত্র মামাতো ভাই, সে অনেক ভালো ছেলে, কিন্তু আমার সাথে প্রেম করতে গিয়ে নিজের দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছিল, যার ফলে তার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং পড়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমি তখন তাকে অবহেলা অপমান করে বারবার বলেছিলাম যে তুমি যদি পারো তাহলে আমার সামনে ইঞ্জিনিয়ার হয়ে আসো। তখন সে অনেক কষ্ট করে পড়াশোনা করে এবং ইঞ্জিনিয়ার হয়ে আমার সামনে আসলো। এরপর আমাকে বিয়ে করে এখন এরকম ব্যবহার করছে। আমি তখন নিহানকে আলতো করে একটা চুমু দিয়ে আমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে আমার গালে থাপ্পড় পড়ায় আমি হকচকিয়ে চোখে ঘুম থেকেই উঠি। এই মেয়ে, তোর সাহস কি করে হলো আমার শরীরে স্পর্শ করার? আমাকে জড়িয়ে ধরেছিলি কেন? আমি ওর দিকে চেয়ে হাসছি, ও এটা দেখে আরো রেগে যায়। ফাজলামি করো আমার সাথে? আমি সিরিয়াস কথা বলছি আর তুমি হাসছো। আমি হাসি থামাতেই পারছি না। নিহানকে ইশারায় নিচের দিকে তাকাতে বললাম। নিহান নিচে তাকিয়ে যখন দেখলো তার গায়ে কাপড় নেই, লাফ দিয়ে আমার কাছে এসে কাঁথা পেঁচিয়ে বলল, ছি তোমার, তুই এত খারাপ! আমি কালকে ড্রিঙ্কস করেছিলাম বলে তুই সুযোগ নিলি? নিহান তুমি এটা বলতে পারলে? তুমি তো আগে থেকে। একদম মিথ্যা বলার চেষ্টা করবি না। আমি এই কাজ করতেই পারি না, কারণ আমি তোকে ভালোবাসি না। কিন্তু তা বললে তো হবে না জান, তুমি কাজটা করে ফেলেছ, এখন তোমাকে যে করেই হোক এটার প্রায়শ্চিত্ত করতে হবে, না হলে কিন্তু আমি মামলা করে দিব তোমার নামে। তুমি আমার উপর জোর খাটিয়ে এসব করছো। এই মেয়ে, তোমাকে আমি এসব করিনি, কারণ আমি
তোকে ভালোবাসি না, আর যদি ভুলে করেও থাকি তুই আমার বিবাহিত বউ, তোর সাথে এরকম করতেই পারি, তাহলে কেন আমাকে মামলা দিবি? বিবাহিত স্ত্রী তাই না? তাহলে কেন আমাকে মেনে নিচ্ছ না? আমি বলেছি না আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি না তোমার কাছ থেকে, তাহলে কেন এরকম করছো? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা চাই না, তোর ওই ভালোবাসা আমার লাগবে না। যে ভালোবাসা টাকার কাছে বিকৃত হয়ে যায়। আগে আমার সঙ্গে টাকা ছিল না, তখন তুই আমাকে কত অপমান করেছিস, কত অবহেলা করেছিস। নিহান, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে অপমান অবহেলা করেছি শুধুমাত্র তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য। আমি তোমাকে অবহেলা করিনি তুমি আমাকে ছেড়ে যাবার জন্য। তোর ফাঁদে পা দিয়ে অনেক বড় ভুল করেছি, এখন আর আমি ভুল করতে চাই না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমার বাবা মা আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে বলে আমি তোকে মেনে নেব? তোমাকে তো আমাকে মেনে নিতেই হবে জান। তুমি কালকে রাতে যে কাজটা করেছো সেটা মনে করে দেখো। এখন যদি আমার বেবি হয়ে যায় তাহলে সেই বেবির দায়িত্ব কে নেবে? অবশ্যই আমার বেবির দায়িত্ব আমি নেব। আমি ছাড়া আমার বেবিকে কেউ স্পর্শ করতে পারবে না। তোমাকে আমি ভালোবাসি না এটা ঠিক, কিন্তু আমি আমার সন্তানকে মেনে নেব অবশ্যই। আমি তখন আশ্চর্য হয়ে গেলাম। ওর কথাও এখনো আমাকে ভালোবাসে, এটা আমি প্রায় বুঝতে পারছি, কিন্তু অভিমানের কারণে এরকম করছে। এরকম করাটাই স্বাভাবিক। তাকে আমি অনেক অপমান অনেক অবহেলা করেছি। তবে এখন যে করেই হোক জামাইয়ের রাগ ভাঙাতে হবে, না হলে যে আমার বিবাহিত জীবন তেজপাতা হয়ে যাবে। আমি তখন নিহানের গলা জড়িয়ে ধরলাম। সে আমাকে ছাড়ানোর চেষ্টা করছে। সে রেগে বলল, তমা, আমি শেষবারের মতো বলছি আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু এখান থেকে তোমাকে একদম ফেলে দেব। আমি কতবার বলেছি তুমি আমাকে স্পর্শ করবে না। নিহান প্লিজ এরকম করো না। আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি অনেকবার, এখনো বলছি আমি তোমার ভালোর জন্যই তোমাকে অবহেলা করেছি। বিশ্বাস করো আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে এই যে স্বামী হিসেবে মেনে নিয়েছি, না হলে কি কালকে রাতে ওইটা করতে দিতাম? এটাকে ভালোবাসা বলে না, বলে তুমি টাকার জন্য আমাকে সেদিন অপমান করেছিলে, কিন্তু আজ যখন আমার টাকা হয়ে গিয়েছে তখন তুমি আমাকে আবার ভালোবাসতে চাইছো, আমার কাছে ফিরে আসতে চাইছো, কিন্তু সেটা আর সম্ভব নয়। আমি তোমাকে চিনে গেছি। তাহলে কেন আমার বেবি হলে তুমি বাবা হবে? তুমি যখন আমাকে মেনে নিচ্ছ না তাহলে তো এই বেবির কোনো দায়িত্ব তুমি নিতে পারবে না। নিহান তখন আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকিয়ে হাসছি, কারণ এখনো বেবির কোনো নামগন্ধই নেই। কালকে আমি ওর সংস্পর্শে এসেছি, আজকে আমরা বেবি পর্যন্ত প্ল্যান করে ফেলেছি, না জানি কি হবে। আমি তখন নিহানের পায়ে পড়ে গেলাম এবং বললাম, নিহান বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে চিরজীবন নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে এসেছি। শুধুমাত্র তোমার ভালোর জন্যই আমি এরকম করেছি। তুমি আমাকে একটু বিশ্বাস করে দেখো, জীবনে আর কোনোদিন তোমার কোনো কথা ফেলবো না। তোমার সব সময় তোমার পাশে থাকবো, বিপদে আপদে সব সময়। তোমাকে ছাড়তে বলেছি আমার পা, এখান থেকে ওঠো, আমি কিন্তু তোমাকে লাথি দিব। কিন্তু তমা আমার পা না ছেড়ে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। আর কতক্ষণ রাগ করে থাকতে পারি জানি না। নিজের ভালোবাসার মানুষটার উপর আমার খুব ইচ্ছে করছিল যে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু আমাকে এতটা কষ্ট দেওয়ার কারণে আমি বুঝতে পারছি সে আমার ভালোর জন্যই এরকম করেছিল। কিন্তু আমাকে এতটা কষ্ট দেওয়ার ফল সে তো একটু ভোগ করতেই হবে। তবে যতদূর মনে হচ্ছে ওর যথেষ্ট শাস্তি হয়েছে, আর শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। আমি তখন তাকে টেনে উঠিয়ে জড়িয়ে ধরলাম। সে তখন আমার বুকে কিল ঘুষি দিতে শুরু করলো। নিহানের বাচ্চা, এতক্ষণ আমার সাথে এরকম করলি কেন? এর চেয়ে বড় কথা হলো তুই কাল রাতে ড্রিঙ্কস করলি কেন? তোমার উপর রাগ করে। আসো আমার বাবু, তোমার রাগ ভাঙিয়ে দেই বলেই ওকে নিয়ে হারিয়ে গেলাম ভালোবাসার সমুদ্রে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।